নমস্কার। শ্রীরামকৃষ্ণের অনুধ্যানে আজ আমরা আলোচনা করছি ঠাকুরের গৃহী ভক্ত বলরাম সেন। বলরাম বসুর কথা আমরা সবাই জানি, কিন্তু বলরাম সেন বলেও তার একজন গৃহী ভক্ত ছিলেন, যিনি বাদল নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বহু গৃহী ভক্তের নাম পাই, বিশেষ করে যারা 1882 সাল থেকে 1886 সাল পর্যন্ত ঠাকুরের কাছে যাতায়াত করেছেন। স্বামী শারদানন্দের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থেও আমরা অনেকের নাম পাই। পরশমণির স্পর্শে লোহা যেমন সোনায় পরিণত হয়, তেমনি শ্রী শ্রী ঠাকুরের কৃপাতেও বহু অনামী ব্যক্তি শাশ্বত জীবন লাভ করেছেন। এই রকমই একজন বলরাম সেন, ডাকনামে যিনি বাদল বলেই বিশেষভাবে পরিচিত ছিলেন। 1858 সালের 25শে অক্টোবর ভাটপাড়া ও হালি শহরের মধ্যবর্তী এলাকা গরিফাতে এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে বলরাম সেনের জন্ম। ছোটবেলা থেকেই তার আকর্ষণ ছিল আধ্যাত্মিকতার দিকে। বন্ধুদের সাথে প্রায় 15-16 বছর বয়স থেকেই আটচালা তৈরি করে খোলকর্তাল সহযোগে তিনি হরিনাম সংকীর্তন করতেন। গঙ্গার তীরে তন্ময় হয়ে যেতেন ভগবত চিন্তায়। কখনো আবার একতারা বাজিয়ে নির্জনে ঈশ্বরের নাম গানে বিভোর হয়ে যেতেন। ওই বয়সেই ঈশ্বরের নাম করার সময় তার কণ্ঠরোধ হয়ে আসত এবং অবিরল অশ্রুধারা বইত। বলরাম সামাজিক কাজে ছোট থেকেই নিযুক্ত থাকতেন। কয়েকজনের চেষ্টায় তিনি গরিফাতে শ্রমিকদের জন্য রাত্রে শিক্ষার ব্যবস্থা করেন। নিজেও বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করতে থাকেন। বালিকাদের জন্যও তিনি আলাদাভাবে পাঠশালা প্রতিষ্ঠা করেন এবং বিনা বেতনে শিক্ষকতার ভার কয়েক বছর বহন করেন। অল্প বয়সে পিতৃহারা হওয়াতে বড় মামার কাছ থেকে বাকি স্কুল জীবন তিনি কলকাতার হেয়ার স্কুল এবং পরে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় প্রসন্ন কুমার সেনের সাথে 2-3 বার তিনি শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরটিতে গিয়ে তার শ্রীমুখে গান ও কথা শোনার বিশেষ সৌভাগ্য অর্জন করেন। ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত যে সকল বাণী তার ভালো লেগেছিল, সেগুলি তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলেন। শিবপুরে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় 1881 সালের 18ই এপ্রিল এক ভারতীয় ছাত্র ইংরেজ শিক্ষক দ্বারা অপমানিত হয়। ইংরেজ শিক্ষক তাকে চপেটাঘাত করাতে বলরাম তার প্রতিবাদ করেন এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তালতলার গৃহে আরো কয়েকজনকে নিয়ে উপস্থিত হয়ে এর বিহিতের জন্য অনুরোধ করেন। সুরেন্দ্রনাথ তার বেঙ্গলি পত্রিকায় ঘটনাটি প্রকাশ করেন। ফলস্বরূপ 1 মে 1881 সালে কলেজে ধর্মঘট হয়। তারপরই বলরাম খালি পায়ে শ্রীরামকৃষ্ণের নিকট সকাল 10টা-11টা নাগাদ সন্ন্যাস নেওয়ার জন্য উপস্থিত হন। তিনি নিজের মুখেই ব্যক্ত করেছেন সেই ঘটনা। কলেজ ছাড়িয়া আমার মহা আনন্দ, আমার সেই চিরপোষিত সন্ন্যাস ব্রত লইবার একটা সুযোগ ভাবিয়া একখানা গামছা ও একখানা কাপড় লইয়া হাঁটিয়া দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে পদব্রজে যাত্রা করি। ইহার পূর্বে 2-3 বার প্রসন্নবাবুর সঙ্গে তাহার কাছে গিয়াছিলাম। তাহার সোজা কথার সকলের বোধগম্য উপদেশগুলি ও তাহার ভক্তিভাবের গানগুলি শুনিয়াছি। ওই সময় একদিন তাহার শ্রীমুখে শুনিয়াছি ধনী লোকদের সংসারে দাসী যেমন তাহাদের পুত্রকন্যাদের আপনার বলিয়া মানুষ করে, সেইভাবে ভগবানের সংসারে কাজ করিবে। তাই এই সময় তাহার উপদেশ শুনিয়া কাজ করিতে ইচ্ছা বলবতী হইল। শিবপুরের বাসা হইতে না খাইয়া বাহির হইয়া দক্ষিণেশ্বরে বেলা 10টা-11টার সময় পৌঁছাই। সঙ্গে পয়সা কড়ি কিছু ছিল কিনা মনে পড়ে না, বোধহয় ধর্মাত্মাদের কথায় বিশ্বাস করিয়া কিছু সঙ্গে লই নাই। আমাকে দেখিয়া তিনি ঘরের মেঝেতে বসিতে বলিলেন এবং আমার এখানে আসার উদ্দেশ্য কি তাহা প্রকাশ করিতে বলিলেন। আমার ইচ্ছা প্রকাশ করাতে তিনি বলিলেন, তোর হবে, কিন্তু এখন না, আগে সংসারটা খুব ঘেটে ঘুটে দেখে নে, তারপর হবে। তারপর আমায় অতিথিশালায় পাঠাইয়া দিয়া তথায় আহার
করিতে বলিয়া বলিলেন যে এই অন্নসত্র তোদের জন্য না হলেও আজকের মতো খেতে পারিস। আমি তাহাকে প্রণাম করিয়া আহার আনতে সেখান হইতে পদব্রজে গরিফা যাত্রা করি, রাত্রি 8টা-9টায় বাড়ি পৌঁছাই। কারণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যে অন্নসত্র ছিল সেটা সাধুদের জন্যই ছিল, তাই বলছেন এটা গৃহীদের জন্য নয়, কিন্তু আজ তুই এখান থেকেই খেয়ে যা। শ্রীরামকৃষ্ণ তাই বলেছিলেন। চাকরি জীবনে বলরাম বাস্তুকার হিসাবে ভারত ও বর্মাতে সুনামের সঙ্গে কাজ করেন। 1916 সালে ইংরেজ সরকার তাকে রায় সাহেব উপাধিতে ভূষিত করেন। নিজের অনিচ্ছা সত্ত্বেও মায়ের বিশেষ অনুরোধে 1893 সালে বিবাহ করেন। তার 2 কন্যা খুবই অল্প বয়সে এবং 3 পুত্র যৌবনে পরলোক গমন করলেও তিনি ধীর স্থিরভাবে ঈশ্বরে সমর্পিত মন নিয়ে সর্বদা হাস্য বদনে সকলের সাথে দিন যাপন করেন। তিনি নিজ গৃহে নিয়মিত প্রার্থনা, উপাসনা ও ভাগবত পাঠ করতেন। বৃদ্ধ বয়সে 1932 সালে তিনি গ্রামবাসীদের জন্য সকলের সাহায্যে প্রতাপ মেমোরিয়াল পাঠশালা তৈরি করেন। এছাড়া নিজের জমি দান করেন। 400 টাকা দিয়ে ভূচেষ্টায় কেশব পাঠাগার স্থাপন করেন। 2টি বই লেখেন, একটির নাম ধর্ম জ্ঞান ও বিজ্ঞান আর একটির নাম প্রেম কুসুম কলি। গৃহী হলেও তার মধ্যে সর্বদা শান্ত সৌম্য ভাব বিরাজ করত। বৃদ্ধ বয়সে অতীতের ঘটনা উল্লেখ করে যখন নিজের দিনলিপি লিখতেন তখন ঠাকুরের ভবিষ্যৎবাণী উল্লেখ করতেন। ঠাকুর বলেছিলেন, তোর সন্ন্যাসের এখনো সময় হয় নাই, সংসারটাকে খুব ঘেটে ঘুটে দেখ, তারপর তোর সকল সাধন হইবে, তোর হবে, ভাবিস নে। এই যে আমরা বলছিলাম যে কত মানুষ যাদের নামও আমরা জানি না, তারা সেই পরশমণি স্পর্শে সোনা হয়ে গেছেন। সংসারে কত দুঃখ পেয়েছেন তিনি, কত আঘাত পেয়েছেন। 2 কন্যা 3 পুত্র তারা যৌবনে পরলোক গমন করেছেন, কিন্তু তারপরেও বলরামবাবু ভেঙে পড়েননি। তিনি ধীর স্থিরভাবে ঈশ্বরে সমর্পিত মন নিয়ে সর্বদা হাস্য বদনে সকলের সাথে দিন যাপন করেছিলেন। এটাই তো উত্তরণ। কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। নিরহংকার, বিনয়ী, নানা বিপদে অবিচলিত এই মানুষটি ব্যক্তিত্ব ছিল অসাধারণ। ঠাকুরের কৃপাধন্য বলরাম দেহত্যাগ করেন 26শে ফেব্রুয়ারি 1941 সালে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা